শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। তীব্র গ্যাস সংকটে ভোগান্তি, ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, বিদ্যুতের লোডশেডিং, শপিং মল দোকানপাট বন্ধ হবে রাত 8টায়। 12 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা পাম্পে সিরিয়ালে থাকি স্যার, গ্যাস পাচ্ছি না, প্রেশার নাই, লাইনে গ্যাস নাই, তারা করতে দিব। আমরা বারবার সে কারণে বাংলাদেশি জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। প্রকৃতি স্বাভাবিক হলে ইনশাল্লাহ আমরা এই গ্যাসটা ডিসচার্জ করতে পারবো এবং সেক্ষেত্রে গ্যাস সাপ্লাই স্বাভাবিক হবে। অর্থনীতির কঠিন সময়ের যন্ত্রণা মন্ত্রী ছাড়া কেউ বুঝবে না, মন্তব্য আমির খসরুর। পতিত সরকারের আমলে বাড়িয়ে দেখানো হয়েছে জিডিপি, বললেন ডক্টর দেবপ্রিয়। প্রবৃদ্ধির যেই পরিসংখ্যান দেওয়া হয়েছে এটা স্ফীত আকারে এবং অন্যায়ভাবে বাড়িয়ে বলা হয়েছে। আমার চেয়ে এই পেইনটা আর কেউ কিছু বুঝবে না। এই যে বাজেট করতে গিয়ে এই অর্থনৈতিক পরিচালনায় যে যে সমস্যাগুলোর সম্মুখীন আমরা হচ্ছি। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল কাল, স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। প্রার্থীর নাম ঘোষণা করবেন চেয়ারম্যান তারেক রহমান। সাভারে আবারও প্রেসার কুকার সদৃশ বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল বোম ডিসপোজাল ইউনিট। এলাকায় আতঙ্ক। লাইট মারার সাথে সাথে ওরা ওই ঘাসের মধ্যে ঢুকা ওটা থিয়া এটা চলে আসছে 3 জন। পাশে একটা মাদ্রাসা আছে, এখানে মেইন রোড, সবাই হাজার হাজার মানুষ যাতায়াত করে। সকাল থেকে মানুষ খুবই একটা আতঙ্কের মধ্যে আছে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেয়ার খবর স্রেফ গুজব, জানালেন তথ্যমন্ত্রী। ভারতের সাথে কূটনৈতিক জটিলতা নিরসনে কাজ করছে সরকার। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই জুলাই আন্দোলনের সমন্বয়কদের খাওয়ার ছবি প্রকাশ করেন ডিবি হারুন। ক্ষুব্ধ হয়ে পদ থেকে সরিয়ে দিতে বলেছিলেন শেখ হাসিনা। ডিবির জায়গায় সে অন্য আরেকটা দায়িত্ব দেবে। আপনার পুলিশ পোস্ট তো ডিমোরালাইজ, সব ডিমোরালাইজ হয়ে যাবে, সেটি আমিও কাজ করাতে পারতাম। এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে। বাবেল মানদেবে হুতি হামলায় নিহত 6, হরমুজ অভিমুখী নৌযানে মিসাইল ছুড়ল যুক্তরাষ্ট্র। সমুদ্র পথ নিয়ে তেহরান ওয়াশিংটনের পাল্টাপাল্টি অবস্থান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। মাসখানেক ধরেই তীব্র গ্যাস সংকটে সারা দেশ। গত বৃহস্পতিবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এলএনজি সরবরাহ কমে যাওয়ায় আবারও দেখা দিয়েছে সংকট। ফলে ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন, ভোগান্তি বেড়েছে পরিবহন খাত এবং বাসাবাড়ির রান্নাবান্নায়। যানবাহন চালকরা বলছেন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। দ্রুত সরবরাহ স্বাভাবিক করার দাবি শিল্প মালিক, সাধারণ গ্রাহক ও পরিবহন সংশ্লিষ্টতার। প্রাইভেট কার চালক মোহাম্মদ দুলাল সকাল 10টায় পাম্পের লাইনে দাঁড়িয়ে 4 ঘন্টা পর পেয়েছেন গ্যাসের দেখা, তবে পাননি কাঙ্ক্ষিত পরিমাণে। 4 ঘন্টা 15-20 মিনিটের পর আমি গ্যাস পাইছি, আর ফুল গ্যাস পাইনি। বাসা বাড়িতে গ্যাস নিয়ে সকালবেলা পাক করে খাইতে পারিনি। একই অবস্থা অন্যদেরও। রাজধানীর প্রায় সবকটি ফিলিং স্টেশনের চিত্র একই। কোথাও কোথাও গ্যাস সংকটে বন্ধ রাখা হয়েছে পাম্প। যেসব স্টেশন চালু, সেখানেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গ্যাস মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণে, কেননা গ্যাসের চাপ কম। 2.5 ঘন্টা 3 ঘন্টা তো হবে, এখনো অনিশ্চিত। গ্যাস যে পাবো কি পাবো না এটা বলতে পারলাম না। পাম্প এখনো অনেক দূরে। খালি বলতেই আছে যে 2 দিন ধরে বা 2-3 দিন লাইন সংকট ঠিক হয়ে যাবে, কই ঠিক তো হচ্ছে না। আগে গ্যাস চাইলে 500-600 এমনি যায় তো, কিন্তু এখন বর্তমানে যায় না। 200 টাকা 300 টাকা, সর্বোচ্চ 300 টাকা যায় গাড়িতে। আর সিএনজিগুলোতে 50-60 টাকা। দিতে পারছি না, যে পেশার থাকার কথা এই পেশার নাই। চালকরা বলছেন দিনের বেশিরভাগ সময় পাম্পের লাইনেই নষ্ট হচ্ছে। সামান্য গ্যাস পেলেও তা দিয়ে বেশিক্ষণ চলাও যায় না, ফলে সংকীর্ণ হয়ে এসেছে আয়ের পথ। রাত্রেবেলা এসে বৈশা থাকি, এই বরপর যাইতে হয়, গাউসা যাইতে হয়, নোট শুনতে যাইতে হয়, মাধবদে যাইতে হয় গ্যাসের লাইগা। গাড়ি চালায় ভাত খায়, আমরা যদি সঠিক টাইমে যদি গ্যাস যদি না পাই, তা আমরাও মালিকে না করে দিবে। যখন গাড়ি যখন চলবে না, তা আমরা কি করে রাখবে। গত বৃহস্পতিবার থেকেই পরিস্থিতির কিছুটা স্বাভাবিক হলেও এলএনজি সরবরাহ কমে যাওয়ায় মঙ্গলবার থেকে আবারও সংকট সৃষ্টি হয়েছে। জ্বালানি সংকটের কারণে সাভার, গাজীপুরের মতো শিল্পাঞ্চলে ব্যাহত হচ্ছে উৎপাদন। পরিবহন খাতে তৈরি হয়েছে বাড়তি চাপ, প্রভাব পড়েছে বাসাবাড়ির রান্নার হাঁড়িতেও।
গ্যাস স্বল্পতার কারণে আমাদের বয়লারটা স্মুথলি রান করতে পারতেছি না। বয়লার না থাকলে আমাদের আয়রনের স্ট্রিম থাকে না। 24 ঘন্টায় তেল দিয়ে চালাইতে হচ্ছে, সেই হিসাবে আমরা যে কস্টিং আছে ওই কস্টিংয়ে আসলে আমরা বাইরে থেকে ওই কস্টিং পাচ্ছি না। শিল্পের চাকা সচল রাখা এবং পরিবহন খাতের ভোগান্তি কমাতে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি সংশ্লিষ্টদের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ রাখতে বলা হয়েছে। বুধবার রাতে বিদ্যুৎ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, আজ থেকে বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ হবে, খুলবে সকাল 11টায়। এর আগে গেল 11 জুন জারি করা নির্দেশনা অনুযায়ী শপিং মল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত কার্যকর ছিল। নতুন নির্দেশনার মাধ্যমে সেই সময়সীমা 1 ঘন্টা কমিয়ে রাত ৮টা করা হলো। বলা হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও এই সময়সীমা প্রযোজ্য হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকান সহ সংশ্লিষ্ট জরুরি সেবা এই নির্দেশনার আওতা মুক্ত থাকবে। বঙ্গোপসাগরে ভাসমান 2 এলএনজি টার্মিনালে সংকটের কারণে বিদ্যুৎ ও গ্যাসের সংকট কাটছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। এজন্য মানুষের ভোগান্তি চরমে, তা অস্বীকার না করে দুঃখ প্রকাশ করেছেন তিনি। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, এর ফলে 24 ঘন্টার মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে। তবে গ্যাস বিদ্যুতের সংকট কবে কাটবে এর দিনক্ষণ বলা সম্ভব না বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। আর এই অবস্থায় লোডশেডিং এর কারণে জনরোষের শঙ্কায় পুলিশের কাছে চিঠি দিয়েছে পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। দেশে গ্যাসের চাহিদার সাথে ফারাক আছে সরবরাহের। প্রতিদিন 380 কোটি ঘনফুট গ্যাস প্রয়োজন হলেও পাওয়া যায় 270 কোটি ঘনফুট। এই অবস্থায় বঙ্গোপসাগরে ভাসমান 2 এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে। এক্সিলারেট এনার্জি টার্মিনালে দুর্ঘটনা এবং আবহাওয়ার কারণে সামিটে কার্গো খালাস সম্ভব না হওয়ায় 85 থেকে 90 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে না। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, সরবরাহ বাড়িয়ে সংকট কাটাতে সরকার সব ধরনের চেষ্টা করছে। সামিট টার্মিনালে সে কারণে আমরা এলএনজি ডিসচার্জ করতে পারছি না এবং আমরা যেটা বললাম যে অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, সে কারণে এক্সিলারেট টার্মিনাল থেকে আমরা এখনো ফুল ক্যাপাসিটিতে কাজ করতে পারছি না। দেশি উৎপাদন রাতারাতি বাড়ানো সম্ভব নয়। আমরা কোন সময় এই কাজটা করলে সবচেয়ে কম জনদুর্ভোগ হতে পারে সেই ব্যাপারটা একটা সিদ্ধান্ত নেবার প্রশ্ন। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছি, সরকারের একটি সিদ্ধান্ত প্রশ্ন আছে। জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় গ্রামে 40 থেকে 45% লোডশেডিং হচ্ছে। কম বেশি ভোগান্তিতে শহরের আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব ধরনের গ্রাহক। এ অবস্থায় পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন লোডশেডিংয়ের কারণে জনরোষের শঙ্কায় নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে পুলিশের কাছে। প্রতিমন্ত্রী বিষয়টি অবহিত নয় জানালেও দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন। অবশ্যই ভোগান্তি চরমে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। আমরা বারবার সে কারণে বাংলাদেশি জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। প্রাকৃতিক দুর্যোগের কাছে তো আমাদের কারোরই কিছু করবার নেই, আমরা তো এটা অসহায়। প্রকৃতি স্বাভাবিক হলে ইনশাল্লাহ আমরা এই গ্যাসটা ডিসচার্জ করতে পারবো এবং সেক্ষেত্রে গ্যাস সাপ্লাই স্বাভাবিক হবে। আমরা একটা কৌশল নিয়েছি, আমরা সেই কৌশলটা গতকাল সন্ধ্যা থেকে নিয়েছি। আমরা আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে ইনশাল্লাহ। তবে কবে নাগাদ গ্যাস বিদ্যুৎ সংকট পুরোপুরি কাটবে এ নিয়ে আশার খবর জানাতে পারেননি প্রতিমন্ত্রী। সরকারের কাছে অবশ্যই জনগণ মেসেজ জানতে চাই, জনদুর্ভোগকে বিবেচনায় নিয়ে আমরা প্রাণান্তকর চেষ্টা করছি, এটা আমার ধারণা জনগণ বোঝেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী দাবি করেন, বিগত সরকারগুলোর ভুল নীতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে এমন সংকট সৃষ্টি হয়েছে। সেই পরিস্থিতির শিকার বর্তমান সরকার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। অতীত সরকারের আমলে জিডিপির প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছে, অথচ সত্যিকার অর্থে তখন গড় প্রবৃদ্ধি ছিল 4%। তাই কাঙ্ক্ষিত কর্মসংস্থান হয়নি, এমন পর্যবেক্ষণ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। এসডিজি আয়োজিত সেমিনারে তিনি বলেন, দেশে এখন ভোগ আর সম্পদের বৈষম্যও বাড়ছে। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, অর্থনীতির কঠিন সময়ের যন্ত্রণা মন্ত্রী ছাড়া আর কেউ বুঝবে না।
2030 সালের মধ্যে কমবে দারিদ্র্য, থাকবে না ক্ষুধা, নিশ্চিত হবে মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্য। এমন 17টি লক্ষ্য নিয়ে 2015 সালে টেকসই উন্নয়ন লক্ষ্য বা SDG হাতে নেয় জাতিসংঘ। এই উদ্যোগে নাম লেখায় সদস্য সব দেশ, কিন্তু ডেডলাইনের মাত্র 4 বছর আগে বাংলাদেশের অনেক কাজ এখনও অসমাপ্ত। 169 দেশের মধ্যে অবস্থান 110। শিক্ষা, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন নিয়ে বিপত্তি সবচেয়ে বেশি। বুধবার পরিকল্পনা কমিশনে GED ও নাগরিক প্ল্যাটফর্মের SDG প্লেনারি সেশনে এসব নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। গবেষকরা বলেন, দেশে বৈষম্যের চিত্র প্রকট হয়েছে, তাই দারিদ্র্য থেকে বেরিয়ে বেশি দিন টিকে থাকা যাচ্ছে না। প্রবৃদ্ধির যেই পরিসংখ্যান দেওয়া হয়েছে এটা স্ফীত আকারে এবং অন্যায়ভাবে বাড়িয়ে বলা হয়েছে, এবং এই প্রবৃদ্ধির হার আমাদের হিসাবে 7% গড়ে না, 4.2%। এ সময় নীতি নির্ধারকরা বলেন, 16 বছরের সমস্যা মাত্র কয়েক মাসে সমাধান কঠিন, তারপরও সরকার হাল ছাড়ছে না। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের একটা সংকট তৈরি হয়েছিল, সব জায়গায় তেলের দাম বেড়ে গিয়েছে, অনেক জায়গায় তেলের সংকট হয়েছে। আমাদের কিন্তু আশেপাশে সব দেশের তুলনায় বাংলাদেশের তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে ছিল, দাম বাড়ানো হয়নি, এবং ভোক্তা পর্যায়ে যেন তেলের সরবরাহ মজুদ থাকে সেটি নিশ্চিত করা হয়েছে। আমরা ভাই 17 বছরের জন্য ক্ষমতায় আসিনি, আমাদেরকে 5 বছরের জন্য ম্যান্ডেট দিছে। উই ওয়ান্ট টু ফিনিশ ইট বাই 4 ইয়ার্স, সো দ্যাট 1 বছর মানুষ আমাদেরকে অ্যাসেস করবে, দেন 5th ইয়ার আমরা মানুষের কাছে যাব। ইয়েস, আমরা এই কমিট করেছিলাম আপনাদের কাছে বিফোর ইলেকশন। দিস ইজ আওয়ার পারফরমেন্স, নাও ইউ নিড টু ডিসাইড। জেলা প্রশাসকদের মতো দায়িত্বশীল প্রতিটি ব্যক্তিকে আমি আহ্বান জানাবো, নিজ উদ্যোগে একটি ইউনিক সফলতা দেখান। এই সম্মেলনে প্রাপ্ত পরামর্শের ভিত্তিতে নির্ধারিত সময় পরপর অগ্রগতি পর্যালোচনা করলে কেন্দ্র ও মাঠের মধ্যে যে ফারাক উঠে আসবে নীতি নির্ধারকদের জন্য। সমাপনীতে অর্থমন্ত্রী বলেন, শুধু ভাতা বা টাকা দিয়ে SDG বাস্তবায়ন হবে না, দক্ষতা অনুযায়ী মানুষের কাজের ব্যবস্থা করে দিতে হবে। একটা কঠিন অর্থনৈতিক প্রেক্ষাপটে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, কঠিন অর্থনৈতিক, আমার চেয়ে এই পেইনটা আর কেউ কিছু বুঝবে না। এই যে বাজেট করতে গিয়ে এই অর্থনৈতিক পরিচালনায় যে যে সমস্যাগুলোর সম্মুখীন আমরা হচ্ছি দৈনন্দিন বিষয়ে। সেমিনারে শিগগিরই মূল্যস্ফীতি হিসাবের প্রক্রিয়া ঢেলে সাজানোর কথা জানায় পরিকল্পনা বিভাগ। যে কার্যক্রমের মধ্যে আছে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে ভালো করছে বাংলাদেশ, তবে বাজেটের দলিলগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিমালা অনুযায়ী প্রস্তুত করা হচ্ছে না, এমন তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্র সরকারের ফিসকাল ট্রান্সপারেন্সি রিপোর্ট 2026-এ। প্রতিবেদনে আরও বলা হয়, নির্বাহী দফতরগুলোর পরিচালনার জন্য কত টাকা ব্যয় করা হচ্ছে তার সুনির্দিষ্ট কোনো বিভাজন বাজেটে নেই। এছাড়া রাজস্ব ও ব্যয়ের একটি পূর্ণাঙ্গ চিত্র সেখানে অনুপস্থিত। দেশের সর্বোচ্চ নিরীক্ষা প্রতিষ্ঠানটি এখনও আন্তর্জাতিক মানের স্বাধীনতা অর্জন করতে পারেনি এবং তারা সরকারের সব হিসাব পর্যালোচনা না করে কেবল সংক্ষিপ্ত কিছু তথ্য প্রকাশ করেছে। সরকারি ক্রয় প্রক্রিয়ায় ইলেকট্রনিক ব্যবস্থা চালু থাকলেও এটি সবার জন্য আরও সহজলভ্য করা প্রয়োজন। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময়কাল 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতা থাকায় এই নির্বাচনে দলীয় প্রার্থীর বাইরে ভোট দিতে পারবে না ভোটার, অর্থাৎ সংসদ সদস্যরা। ফলে বিএনপি মনোনীত প্রার্থী হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। এদিকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন বিএনপি প্রার্থী হিসেবে আলোচনায় থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল দুপুর 12টায় দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকের পর রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এর মধ্যে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে। নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি, যাতে সরকার ও বিরোধী দলের প্রার্থী মনোনয়ন দেওয়ার কথা। কিন্তু সংসদ সদস্য কম থাকায় গত 35 বছর প্রার্থী দেয়নি বিরোধী দলগুলো। এবার ভাঙছে সেই রীতি। সরকারি দল বিএনপির তরফে প্রার্থীর নাম ঘোষণা না এলেও আলোচনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করেছেন তিনি। বৃহস্পতিবার শেষ দিনে তার পক্ষে মনোনয়ন ফর্ম জমা দেওয়া হবে নির্বাচন কমিশনে। অন্যদিকে এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে আগেই প্রার্থী ঘোষণা করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। দুই পক্ষের প্রার্থী থাকায় 20 আগস্ট দুপুর 2টায় সংসদে বৈঠক ডেকেছেন নির্বাচনী কর্তা এএমএম নাসির উদ্দিন।
সেদিন বেলা 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সংসদ কক্ষে এই নির্বাচনে ভোট দিবেন 349 জন সংসদ সদস্য। স্বচ্ছ ব্যালট বাক্সে পছন্দের প্রার্থীর নাম সহ ব্যালট জমা দেবেন তারা। তবে সংবিধানের 70 অনুচ্ছেদ বহাল থাকায় এবারও দলীয় প্রার্থীর বাইরে ভোট দিতে পারবেন না সংসদ সদস্যরা। ফলে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির মনোনীত প্রার্থী হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। সেই হিসেবে আনুষ্ঠানিকতার বাইরে ভোটের প্রভাব নেই নির্বাচনের ফলাফলে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সাভারে আবারও উদ্ধার হয়েছে প্রেসার কুকার সদৃশ বোমা। একটি মসজিদের মাঠে পাওয়া বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে বম ডিসপোজাল ইউনিট। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। এদিকে বরিশাল আদালত চত্বরে হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সাভারের সাধাপুর গোপেরবাড়ি এলাকায় একটি মসজিদের মাঠে পাওয়া যায় প্রেসার কুকার সদৃশ বোমা। বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে বম্ব ডিসপোজাল ইউনিট। প্রত্যক্ষদর্শী জানায় গতরাত 1:30টার দিকে অটোরিকশায় আসা 3 ব্যক্তি মসজিদের মাঠে একটি প্লাস্টিকের ড্রাম রেখে যায়। সন্দেহ হলে আশেপাশের লোকজনকে খবর দেন তিনি। পরে ড্রামের ভেতর কাপড় চোপড়, একটি কোরআন শরীফ এবং প্রেসার কুকার সদৃশ বস্তু দেখতে পান তারা। এরপর জানানো হয় পুলিশকে। পরে ঘটনাস্থল ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। লোক দেখে ওই আবার লাইট মারছে, লাইট মারার সাথে সাথে ওরা ওই ঘাসের মধ্যে ঢুকা ওটা থিয়া এটা চলে আসছে 3 জন। চলে আসার পর তখন ওই আমাকে ডাক দিতে, ভাই লোক তো আলছিল, দেখতো যাওয়া হোক, যা দেখে আসি। দেখতে যায় দেখি একটা ড্রাম ওজন খুব, 3 জনে ধরে নিয়ে আসে, ওটা ঢালছে, ঢালে দেখে কোরআন শরীফ আর কাপড় ধরি, আর তলে হেলে ওই আইসকুপারটা। এই পাশে একটা মাদ্রাসা আছে, এখানে মেন রোড, সবাই হাজার হাজার মানুষ যাতায়াত করে। সকাল থেকে মানুষ খুবই একটা আতঙ্কের মধ্যে আছে। বস্তুটি বোমা কিনা তা পরীক্ষার জন্য খবর দেয়া হয় বম্ব ডিসপোজাল ইউনিটকে। পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় প্রেসার কুকার সদৃশ বস্তুটি বোমা। পরবর্তীতে বিস্ফোরণ ঘটিয়ে সেটি নিষ্ক্রিয় করা হয়। কারা কী কারণে বোমাটি রেখে যায় তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে বরিশাল আদালত চত্বরে হাত বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার সকাল 10:30টার দিকে বোমা বিস্ফোরণে আতঙ্ক ছড়ায় আদালত পাড়ায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা এখানে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। তো বিষয়টা যাচাই বাছাই করে দেখা যাবে আসলে প্রকৃতপক্ষে বিষয়টা কি। আদালত চত্বরে হাতবোমা ছোড়ার ঘটনায় আতঙ্ক ছড়ায় বিচার প্রার্থী ও আইনজীবীদের মাঝে। পরে নিরাপত্তা জোরদার করা হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের বৈঠক দুদেশের জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে বলে আশা করছেন তিনি। বলেছেন, ভারতের সাথে কূটনৈতিক জটিলতা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুষ্ঠান, যাতে যোগ দেন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বিদেশি কূটনীতিকরাও। অনুষ্ঠানে তরুণ সমাজ, যুবকদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে সরকারের নেওয়া নানা পরিকল্পনা জানানোর পর সাংবাদিকদের মুখোমুখি হন তথ্যমন্ত্রী। জানতে চাওয়া হয়, 2 দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর বৈঠক প্রসঙ্গে। ভারতীয় রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, 2 দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না। কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন আলোচনার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হয় সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রীর কাছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। ওদিকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকের পর সংবাদ সম্মেলন করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন বলে আশা করছেন তারা। Invitation that you talked about
দ্বিপক্ষীয় সফরের জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি। সেই সঙ্গে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স আউটরিচ সেশনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছি। এ বিষয়ে হালনাগাদ তথ্য থাকলে আমরা আপনাদের জানাবো। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ পর্যন্ত দিল্লি যাবেন কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। এখনই তদন্ত সম্ভব হচ্ছে না সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আনা ঋণ জালিয়াতির অভিযোগের। দুদক সচিব সাইদুর রহমান খান জানান, নতুন কমিশন দায়িত্ব নেয়ার পর অভিযোগটি যাচাই বাছাই করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এদিকে অভিযোগ দায়েরকারীর বিরুদ্ধে উল্টো ব্যবস্থা নিয়েছে ইসলামী ব্যাংক। কর্তৃপক্ষের দাবি, অভিযোগকারী কর্মকর্তা তার এখতিয়ার বহির্ভূত কাজ করেছেন। বিভিন্ন ইস্যুতে আলোচনায় থাকা সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মেয়াদ শেষ হওয়ার আগেই গত 24 জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। 29 জুলাই তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে দুদকে। অভিযোগে বলা হয়, ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময় অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী একটি প্রতিষ্ঠানকে ঋণের নামে প্রায় 500 কোটি টাকা দেওয়া হয়। পরে ওই অর্থ আত্মসাৎ করা হয়। ওই ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, এস আলম সহ মোট 38 জনের সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে আরও বলা হয়, জালিয়াতির সময় ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন সাবেক রাষ্ট্রপতি। দুদক সচিব জানিয়েছেন, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই সমস্ত অভিযোগ আসলে কমিশনের মাধ্যমে কার্যক্রম গৃহীত হয়। আমরা আশা করছি খুব দ্রুত কমিশন আসবে এবং এটার ব্যাপারে আমরা ব্যবস্থা নেব। এদিকে অভিযোগকারী ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন আলীকে সংশ্লিষ্ট বিভাগ থেকে সরিয়ে ব্যাংকের ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করা হয়েছে। তার টেরে পড়ে না এরকম কিছু কাজ সে করছে বলে আমাদের কাছে অনুমেয় হয়েছে। সো দ্যাট এটা করা হয়েছে, এখন ইনকোয়ারি করা হবে। ইনকোয়ারির পরে সে যদি আবার নির্দোষ প্রমাণিত হয় শপথে বহাল হবে। যদি অন্য কেউ দায়ী হয় তাহলে শাস্তির হতে আসবে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় ডিবি অফিস থেকে সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রকাশ করেন তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ। এতে ক্ষুব্ধ হয়ে পদ থেকে হারুনকে সরিয়ে দেন শেখ হাসিনা। এমন ফোনালাপি ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। এদিন ওবায়দুল কাদের, আরাফাত সহ 7 আসামির সর্বোচ্চ সাজা চেয়ে যুক্তিতর্ক শেষ করেছে প্রসিকিউশন। জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে 6 সমন্বয়ককে নির্যাতনের পর খাবার খাওয়ানোর ছবি তুলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ডিবি প্রধান হারুনুর রশিদের ফোনালাপ উপস্থাপন করা হলে সেই ছবির প্রচারের তথ্য সামনে আসে। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ছবি প্রকাশ করা হলেও শেখ হাসিনা তা ভালোভাবে নেননি। একটু নেত্রীও তো বিরক্ত হয়েছে। খাওয়াই ওই ছবি কেন? না না, এ খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসবির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। জি স্যার, জি স্যার, ছবি তোলা প্লাস হলো বিবৃতিটা প্রকাশ। ছবিটা নিজের কাছে রেখে দিই না, না ওনারা তো বলছে প্রকাশ করার জন্য। ডিবির পদ থেকে হারুনকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। তবে এই সিদ্ধান্তে পুলিশ বাহিনীতে ক্ষোভ তৈরির পাশাপাশি আন্দোলন দমনে প্রভাব পড়ার আশঙ্কার কথা জানা যায় ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রীর ফোনালাপে। উনি তো খুব অ্যাডামেন্ট, আমরা সরাই নেই, ওই ইয়ে রাখছে, ডিএমপিতেই রাখতেছি। উনি বলছিলেন অন্যখানে দিতে, আমি ডিএমপিতেই রেখে দিচ্ছি। তার শুধু তার মানে দেশটা পরিবর্তন করে দিচ্ছি। আপনার পুলিশ ফোর্স তো ডিমোরালাইজ, সব ডিমোরালাইজ হয়ে যাবে। এদিন মানবতা বিরোধী অপরাধে ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত সহ 7 জনের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ। তাদের রাজনৈতিক নেতৃত্বের ছদ্মবরণে প্রকৃতপক্ষে তারা ছিল আসলে দুর্বৃত্তপরায়ণ, তারা ছিল দুর্নীতিবাজ, তারা ছিল দুষ্কৃতিকারী। সন্দেহাতীতভাবে এই মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছে, সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। পাশাপাশি আমরা তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্তির আদেশ চেয়েছি। এ মামলায় আসামি পক্ষের শুনানি কাল। এছাড়া সাজাপ্রাপ্ত আসামিদের সম্পত্তি ক্ষতিগ্রস্তদের মাঝে কি প্রক্রিয়ায় এবং কতটুকু বন্টন করা হবে তা ট্রাইব্যুনালের রায় স্পষ্ট করে উল্লেখ করার আবেদন করেছেন চিফ প্রসিকিউটর। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। গেল 24 ঘন্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম আক্রান্ত 1025 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত একদিনে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগেই 2 শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি ঢাকা ও বরিশাল বিভাগে হামের উপসর্গে 1 জন করে মোট 2 শিশুর প্রাণহানি হয়েছে। এছাড়া রাজশাহী বিভাগে হামে আক্রান্ত হয়ে 1 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত 15 মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট 885 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে 786 জন ও হামে আক্রান্ত হয়ে 99 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতেই মেহেরপুরে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর 1 আসনের সংসদ সদস্য সকালে মেহেরপুর জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের সিল স্বাক্ষর ছাড়া স্টাফ কার্ডধারী এক ব্যক্তিকে আটক করেন জামায়াতের নেতাকর্মীরা। এক পর্যায়ে তাকে চড়থাপ্পড় দেন এক কর্মী। এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের সাথে বাগবিতণ্ডা হয় জামায়াত কর্মীদের। জামায়াতের অভিযোগ, বিএনপির লোকজন সেখানে মব সৃষ্টি করেছিল। অন্যদিকে বিএনপির অভিযোগ, জামায়াতের কর্মকাণ্ডের স্থানীয়রাই তাদের উপর চড়াও হয়েছিল। রাজনৈতিক দলের লোকজন এখানে মানে মব সৃষ্টি করছে। তারা মূলত এই হাসপাতালে অনৈতিক সুবিধা দিচ্ছে আর কি। মাননীয় সংসদ সদস্য সঙ্গে করে এই সমস্ত ক্যাডার বাহিনী, আমি এক কথা বলবো, ক্যাডার বাহিনীর সাথে করে এনে এই হাসপাতালে এই ধরনের অপকর্ম করেছে। দীর্ঘদিন সীমান্তে অবস্থানের সুযোগে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বানিয়েছেন আরাকান আর্মির কয়েক সদস্য। বান্দরবানের থানচি উপজেলায় এমন অন্তত 2 নেতার জাতীয় পরিচয়পত্র যমুনা টেলিভিশনের হাতে এসেছে। পরিচয় নিশ্চিত করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। জানা গেছে, জেলা পরিষদ, উপজেলা এবং ইউপির সাবেক চেয়ারম্যানদের মদদে এই ঘটনা ঘটেছে। এটি দেশবিরোধী দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধি। থানচি, রেমাক্রি ও মিয়ানমার সীমান্ত ঘুরে রিয়াজ রাহানের রিপোর্ট আর ছবি তুলেছেন জিহাদ ইসলাম। থানচি থেকে প্রায় 2 ঘন্টার নদীপথ। আঁকা বাঁকা সাঙ্গুরু দুপাশে বড় বড় পাহাড় আর সবুজের অপার সৌন্দর্যের স্বাদ নিতে প্রতিদিন রেমাক্রি ছুটে যান হাজারো পর্যটক। গেল বছর এপ্রিলে নতুন করে আলোচনায় আসে এই রেমাক্রি। বাংলা নববর্ষে মারমাদের উৎসবে প্রকাশ্যে উপস্থিত ছিলেন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী আরাকান আর্মির কয়েক সদস্য। নতুন করে জানা গেছে তাদের বাংলাদেশি নাগরিক হওয়া প্রসঙ্গ। 2টি জাতীয় পরিচয়পত্র, একটিতে নাম মংথয় মারমা, আরেকটি উসাইনু মারমা। দুক্ষেত্রেই থানচির রেমাক্রি বাজারের ঠিকানা দেয়া। যাওয়া যাক রেমাক্রি বাজারে। সেই জলকেলি উৎসবটি হয়েছিল এখানে। এখন অনেক ঝোপঝাড়, কিন্তু এটি তখন পরিষ্কার ছিল। রেমাক্রি বাজারের ঠিক নিচের যে অংশটি, এখানে এই জলকেলি উৎসব বেশ আলোচিত, কারণ এখানে প্রকাশ্যে প্রথমবারের মতো দেখা গিয়েছিল পার্শ্ববর্তী মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যদের। উল্লেখিত ঠিকানায় পাওয়া গেল না কাউকে। কিছুক্ষণ চেষ্টার পর কিছু তথ্য পাওয়া গেল 2 জন সম্পর্কে। ভয়ে সরাসরি কিছু বলতে চান না স্থানীয়রা। তবে স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান একাধিক জনপ্রতিনিধি নিশ্চিত করেছেন, মংথয় মারমাকে সবাই লাব্রে পরিচয় চেনেন, যিনি আরাকান আর্মির কমান্ডার, আর উসাইনু মারমা সামরিক কমান্ডার। জাতীয় পরিচয়পত্র দুটির সত্যতা যাচাই করা যাক। কি জানে থানচি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়? উপজেলা নির্বাচন কর্মকর্তার কক্ষ বন্ধ। সত্যতা নিশ্চিত হওয়া গেছে ডাটা এন্ট্রি অপারেটরের কাছে। দুজনেই পরিচয়পত্র পেয়েছেন 2022 সালে। কাগজপত্র সব যেগুলো ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া লাগে ওগুলো ওখান থেকে নিবে। নেওয়ার পরে তারা একসাথে করে ওই ফর্মের পিছনে ধরে মেম্বার সাক্ষ্যশীল আছে, চেয়ারম্যানের সাক্ষ্যশীল আছে, টাকার পরে সবকিছু কমপ্লিট করে পরে আমাদের এখানে আসে। এরপর জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে জানা যায় কর্মকর্তা ছুটিতে আছেন। এই লাব্রে রাখাইনে লারে ও কুখাই নামে পরিচিত ইউনাইটেড লিগ অব আরাকান বা ইউএল এর কমান্ডার। 2009 সাল থেকে সীমান্ত এলাকায় আরাকান আর্মির রসদ যোগান, দুর্গম করিডোর নিয়ন্ত্রণ ও স্থানীয় নেটওয়ার্ক ব্যবস্থাপনার কাজ করেন তিনি। সমন্বয়কারী ছিলেন 2025 সালের মারমাদের জলকেলি উৎসবে। বাজারের এ দোকানের মালিক 3 ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য। তাঁর বোনকেই বিয়ে করেছেন উসাইনু মারমা। সরাসরি কথা না বললেও দিয়েছেন কিছু তথ্য। গত বছর পানি খেলার পর থেকে ওরা চলে গেছে, সবাই চলে গেছে, কেউ আসে নাই। অনেকে বিয়ে করছে, বিয়ে করে বিয়ে নিয়ে চলে গেছে, বোন নিয়ে চলে গেছে।
কিভাবে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশের নাগরিক হলেন এই প্রশ্নের উত্তর খানিকটা পাওয়া যাবে এইসব ছবিতে। মদক এলাকায় এক অনুষ্ঠানে যেখানে লাভরের সঙ্গে দেখা যায় সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ক্যাশইলা, থানচি উপজেলার সাবেক চেয়ারম্যান থয়লামং মারমা এবং রেমাক্রি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মুইন মারমাকে। স্থানীয়রা অভিযোগ করেন এই জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে অবাধে যাতায়াত ছিল আরাকান আর্মির সদস্যদের। তবে অভিযোগ অস্বীকার করেছেন রেমাক্রি চেয়ারম্যান। আমরা যে বোটা যখন হালনাগা করে তখন একটা টিম আছে আর কি, বিশেষ টিম, জি, ওই টিম যাতায়াতের মাধ্যমে ওই ভোটার হয়, না হলে হয় না, ভোটার করতে পারে না। নাগরিক সমাজের অভিমত, একটি গোষ্ঠীর পার্বত্য অঞ্চলকে বিচ্ছিন্ন করার যে ষড়যন্ত্র তারই অংশ এটি। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা হলো প্রথম ধাপ, তাদেরকে দায়ী করতে হবে এবং নির্বাচনী কর্মকর্তা যারা উপজেলা লেভেলে যারা নির্বাচন কর্মকর্তা তাদেরকে এটাকে তদন্ত করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে। আর নয় এইভাবে যদি চলতে থাকে তাহলে তো একসময় তো এখানে সবকিছু বুমেরাং। কিছুটা স্বস্তির বিষয় হলো মারমাদের উৎসবে উপস্থিতির পর নিরাপত্তা বাহিনীর অভিযানে এলাকা ছেড়েছে আরাকান আর্মির সদস্যরা। স্থানীয়রা বলছেন কিছুটা চাপা আতঙ্ক তো আছেই। তারা বলছেন খুব বেশি পরিমাণে যদি আরও অভিযানগুলো পরিচালনা করা হয়, অর্থাৎ নিয়মিত তদারকি করা হয়, তাহলে পার্শ্ববর্তী মিয়ানমারের যে সশস্ত্র গোষ্ঠীগুলো এখানে আস্তানা গাড়ার সুযোগ পায় সেটি হয়তো বন্ধ হবে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, রেমাক্রি, থানচি, বান্দরবান। পার্বত্য চট্টগ্রামকে ঘিরে ভারত, মিয়ানমার সহ বিভিন্ন দেশের অশুভ শক্তির ষড়যন্ত্র চলছে। পাহাড় থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা হলে সেখানে শান্তি নয়, বরং অশান্তি শুরু হবে। এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনায় অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। বলেন, পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীকে নির্মূল করতে হবে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান অভিযোগ করেন, প্রতিবেশী রাষ্ট্রের চক্রান্তে পাহাড়কে বাংলাদেশ থেকে আলাদা করতে বিভিন্ন জনগোষ্ঠীর হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। সেনাবাহিনী দেশের অখণ্ডতা রক্ষায় প্রাণপণ কাজ করছে, তাই সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়া থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান। পার্বত্যসময়.com নামে একটা ওয়েবসাইটে তারা লিখেছে, এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে যদি নির্মূল না করা যায়, আমি আবারও বলছি যে সশস্ত্র গোষ্ঠী, অস্ত্রধারী গোষ্ঠীগুলো তারা এখনো মেশিন গান পাচ্ছে, এটা তো কেউ দিচ্ছে পরিষ্কারভাবে। সো এটার বিরুদ্ধে যদি আমরা পদক্ষেপ না নিতে পারি তাহলে তো ভবিষ্যতে আমাদের সংকট তৈরি হবে। পাহাড়ে ইনশাল্লাহ শান্তি প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে। এই জন্য সেখানে সেনাবাহিনীর যারা দায়িত্বরত আছে তাদেরকে আমাদের সকলের উচিত সমর্থন দেওয়া, সহযোগিতা করা। জাতীয় গ্রিডের জন্য বাংলাদেশে প্রথম গ্রিড ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার এবং এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এলো চীনা প্রতিষ্ঠান এল হুয়াওয়ে। বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আধুনিক পণ্য দুটির উদ্বোধন করা হয়। এসব পণ্য সোলার স্টোরেজ সমাধানের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে বলে জানায় প্রতিষ্ঠানটি। এছাড়াও স্মার্ট বাংলাদেশে টেকসই বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখতে চায় হুয়াওয়ে। এর মাধ্যমে দিনে উৎপাদিত অতিরিক্ত সৌর বিদ্যুৎ সংরক্ষণ করে রাতে সর্বোচ্চ চাহিদার সময় সরবরাহ করবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এসব পণ্য ব্যবহার করে ব্যালেন্স অব সিস্টেম ব্যয় কমানো এবং কস্ট অব এনার্জি হ্রাস করা সম্ভব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ দিবস উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল বাংলা একাডেমিতে। বিকেলে কবি শামসুর রহমান সেমিনার কক্ষে এই অনুষ্ঠানে অংশ নেন রবীন্দ্র ভক্তরা। প্রথম পর্ব সেমিনারে সূচনা বক্তব্য রাখেন বাংলা একাডেমির পরিচালক ও সচিব সমীর কুমার সরকার। তিনি বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব ও অবদান তুলে ধরেন। পরে রবীন্দ্রনাথের পরিবেশ চিন্তা বিষয়ে আলোচনা করেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। তিনি রবীন্দ্রনাথের লেখায় গ্রাম বাংলার প্রাণ প্রকৃতির অনবদ্য উপস্থাপন নিয়ে আলোকপাত করেন। এদেশের মাটি ও মানুষের হাজারো না বলা কথা, অব্যক্ত অনুভূতি ও নদী তীরের গ্রাম কিংবা সবুজের প্রতি কবির গভীর প্রেম বারবার ফুটিয়ে তুলেছেন কবিতা, গান কিংবা উপন্যাসে। রবীন্দ্রনাথ অ্যানথ্রোপোসেন্ট্রিক হওয়ার সত্ত্বেও তিনি যেভাবে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে, পরিবেশের সঙ্গে একাত্ম হয়ে, কিংবা একাত্ম না, অস্তিত্বের অংশীদার হিসেবে পরিবেশকে উপস্থাপন করতে পেরেছেন, মানুষ এবং পরিবেশকে একাকার করে উপস্থাপন করতে পেরেছেন, ওই ডিসকোর্সে গেলে আমার জন্য লাভের পরিমাণ
আরও বেশি। বাংলা একাডেমিতে হয়ে গেল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা অনুষ্ঠান। অ্যাডন পাবলিকেশনের উদ্যোগে নজরুল বর্ষে সামগ্রিক নজরুল সংগ্রামে, বিদ্রোহে, বিপ্লবে এবং মানবিক নান্দনিক সংস্কৃতিতে সময়ের প্রেক্ষাপটে আলোকপাত এই শিরোনামে বক্তারা অংশ নেন। জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করেন। বলেন, কবি কাজী নজরুল যেমন সংগ্রামে, বিদ্রোহে, বিপ্লবে এক অপরাজেয় শক্তিমত্তার উৎস হয়ে আবির্ভূত হয়েছেন, তেমনি মানবিক সংস্কৃতিতেও কবির প্রেমময় কবিতা, গানের তুলনা নেই। আলোচনায় অংশ নেন কবি লেখক আশরাফ আল দিন, কথা সাহিত্যিক আতা সরকার, বাসুরের প্রতিষ্ঠাতা ডক্টর খালিকুজ্জামান, গীতিকবি লেখক শহীদুল্লাহ ফরাজি, চলচ্চিত্র বিশেষজ্ঞ অনুপম হায়াত সহ অন্যরা। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনাকে কেন্দ্র করে আবারও ভয়াবহ সংঘাত চলছে বিশ্বের গুরুত্বপূর্ণ দুই নৌপথে। বাবেল মানদেবে একটি কার্গো জাহাজে হুতিদের হামলায় নিহত হয়েছেন অন্তত 6 জন। অন্যদিকে হরমুজ অভিমুখে একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ছুড়েছে মার্কিন বাহিনী। চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকার দাবি প্রেসিডেন্ট ট্রাম্পের। এদিকে শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ, পাল্টা হুঁশিয়ারি তেহরানের। পাল্টাপাল্টি হামলায় হরমুজ ও বাব এল মানদেব প্রণালী ঘিরে বাড়ছে উত্তেজনা। ইয়েমেনের বাব এল মানদেবে একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হুতি। বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ধরে যায়। হুতিদের দাবি, সৌদি আরবের সামরিক সরঞ্জাম বহনকারী একটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়, যাতে নিহত হন বেশ কয়েকজন ক্রু। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর পর থেকে বাব এল মানদেবে হুতিদের হামলায় প্রথম প্রাণহানির ঘটনা এটি। এদিকে ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় হামলা তথ্য নিশ্চিত করলেও জাহাজটি মিশরের মালিকানাধীন বলে দাবি করা হয়। অন্যদিকে ইরানের বন্দরের দিকে যাওয়ার সময় সতর্কবার্তা উপেক্ষা করায় পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র ছোড়ে মার্কিন বাহিনী। মার্কিন সেন্টকমের দাবি, দুটি হেলফায়ার মিসাইলের আঘাতে জাহাজটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেন্টকম আরও জানিয়েছে, মার্কিন অবরোধ অমান্য করায় 55টি বাণিজ্যিক জাহাজে রুট পরিবর্তন করে দেওয়া হয়েছে। মঙ্গলবার 7টি জাহাজ নিরাপদে হরমুজ পাড়ি দিয়েছে বলেও দাবি করেছে তারা। এর মধ্যে হরমুজ প্রণালী সম্পূর্ণ মার্কিন নিয়ন্ত্রণে থাকার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি ইরানকে বিশ্বাস করার কথা ভাবতেই পারি না। ওরা আমার সাথে অনবরত মিথ্যা বলেছে। এই মুহূর্তে হরমুজ প্রণালীর উপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে, ওদের কোনো নিয়ন্ত্রণ নেই, এটা আমাদের। তবে তেহরানের অবস্থা সম্পূর্ণ বিপরীত। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রকে আগ্রাসন বন্ধ করতে হবে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং জব্দ করা সম্পদ অবমুক্ত করতে হবে। এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে। অন্যদিকে বিকল্প নৌপথ ব্যবহারের বিষয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতির কথাও জানিয়েছে তেহরান। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র ইরান সংকট সমাধানে আবারও জোর তৎপরতা চালাচ্ছে মধ্যস্থতাকারীরা। মঙ্গলবার তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকভি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠক করেছেন তিনি। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী সহ দেশটির অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সাথেও আলোচনা করেন নাকভি। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান ও কাতার। তাদের কূটনৈতিক তৎপরতায় সংকট সমাধানের প্রত্যাশা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাকিস্তানের দাবি, একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে তারা, তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তেহরান। দখলকৃত পশ্চিম তীরে অভিযান ও ধরপাকড় আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। নিপীড়নের মাত্রা বাড়িয়েছে অবৈধ বসতি স্থাপনকারীরাও। মঙ্গলবার বেথলেহেম, জেনিন, রামাল্লা, কালকিলিয়া ও পূর্ব জেরুজালেমে ধরপাকড় চালায় আইডিএফ। আটক করে 2 শিশুসহ 23 ফিলিস্তিনিকে। এদের মধ্যে 16 বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরও রয়েছে। মাসাফে গুড়িয়ে দেওয়া হয়েছে 12টি ফিলিস্তিনি মালিকানাধীন গুদাম ও কৃষি স্থাপনা। একটি স্কুল, ঘরবাড়ি সহ বেশ কয়েকটি স্থাপনা ভেঙে ফেলার নোটিশও দেওয়া হয়েছে। নাবলুসের কাছে বুরকা শহরে ইসরায়েলি অভিযানে আহত হয়েছে 2 শিশুসহ 6 ফিলিস্তিনি। আশপাশের আরও কয়েকটি ফিলিস্তিনি গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। নির্মাণের অনুমতি না থাকার অভিযোগে তুবাসের কাছে একটি কৃষি স্থাপনাও ভেঙে দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।